নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা দ্বীপান্তর। কি করবে, বেচারার অদৃষ্টে ছিল তাই এমনটা ঘটল। পুলিশের কাছে রামু কেবল বলল যে সে নির্দোষী। পুলিশ কেন, কেউই সে কথা বিশ্বাস করল না। অন্ধকার রাত্রি, রামু একা যাচ্ছিল। এমন সময় পথপার্শ্বের একটা ঘর থেকে কার গোঙানি শুনতে পেয়ে প্রথমটা সে একটু থমকে দাঁড়াল। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে খানিকক্ষণ শুনল। দেখল যে সে অস্ফুট আর্তনাদ থামেও না, কমেও না। রামু সে বাড়ির কড়া নেড়ে একবার শব্দ করল, কারো কণ্ঠস্বর শুনতে পেল না। দ্বিতীয়বার কড়া নাড়ল, তবুও সাড়া নেই। পাড়া নিশুতি, কাকেই বা সে ডাকে, কি করে, কিছুই ঠিক করতে না পেরে রামু সেই বাড়ির মধ্যে প্রবেশ করল। দুয়ার খোলাই ছিল। উঠানে দাঁড়িয়ে কে আছো গো, কে আছো গো বলে দু তিনবার সে ডাকল, তবুও কেউই উত্তর দিল না। অথচ ঘরে সেই গোঁ গোঁ শব্দ। একে অপরিচিত জায়গা, অজানা বাড়ি, এই দুপুর রাত্রি। রামুর গাটা ছমছম করে উঠল, কিন্তু সে হটবার পাত্র নয়। শব্দ লক্ষ্য করে সে ঘরে ঢুকে পড়ল। কিছুই দেখা যায় না, ঘুটঘুটে অন্ধকার। রামুর গায়ে একটা পিরান ছিল, তার পকেটে দেশলাই ছিল। দেশলাই জেলে সে যা দেখল তাতে তার অন্তরাত্মা শুকিয়ে গেল। তবুও কম্পিত হাতে কাঠি জেলে সে একটি কেরোসিনের ডিবি খুঁজে বের করে প্রদীপ জ্বালল। রামু দেখল তক্তাপোষে একজন পুরুষ ৩-৪ টুকরো করে কাটা, রক্তে বিছানা ঘর সব লাল। মৃতের মুখ বিকৃত, চেনবার পর্যন্ত উপায় নেই। মেঝে একটি যুবতী, হাত পা মুখ সব বাঁধা, কেবল গুঁ গুঁ শব্দ করছে। তৈজসপত্রাদি সমস্ত এলোমেলো, বিধ্বস্ত, চারিদিকে ছড়ানো। কাঠের একটি বড় সিন্দুক আছে, সেটাও ভাঙা। রামুর আর বুঝতে কিছুই বাকি রইল না। ডাকাতেরাই রমণীকে এইভাবে বেঁধে রেখে গেছে, এবং অনুমানে বুঝল যে হত ব্যক্তি গৃহকর্তা, এই রমণীর স্বামী। রামু সর্বপ্রথম যুবতীর বন্ধন মুক্ত করে বাইরে থেকে জল এনে জলের ছিটে দিয়ে তার চৈতন্য সম্পাদন করল। রমণী সুস্থ হয়ে উচ্চৈস্বরে কেঁদে উঠল। সেই শব্দে পাড়া পড়শি সকলেই আসতে আরম্ভ করল। ডাকাত ডাকাত, খুন খুন শব্দে অদূরবর্তী ফাঁড়ি থেকে পুলিশও এসে হাজির। এই অসময়ে অপরিচিত জনসংঘের ভেতরে এই ডাকাতি ও হত্যাকাণ্ডের অনুষ্ঠানের মধ্যে পড়ে রামচন্দ্র একেবারে হতভম্ব হয়ে গেল। এই পলায়নে অক্ষম অপরিচিত ব্যক্তি যে পলায়িত দস্যু দলের একজন, এতে আর কারো সন্দেহ রইল না, পুলিশের জমাদার সাহেবেরও নয়। তখন সকলেই অকাল নিদ্রাভঙ্গের রাগটা রামুর পিঠের উপর কতকটা মিটিয়ে নিল। হিন্দুস্থানি জমাদার সাহেবও ভাঙা বাংলায় তার বাংলা জ্ঞানের বাছাই নমুনাগুলি রামুর ওপর প্রয়োগ করে মুখে খানিকটা খৈনি পুড়ে দিলেন। প্রহারে, গালিতে, অপ্রত্যাশিত আকস্মিক এই বিপদে বিড়ম্বনায় রামুর মূর্ছার উপক্রম হয়ে পড়ল। ততক্ষণে চৌবেজি সিপাহী এক নিঃশ্বাসে ছুটে গিয়ে ফাঁড়ি থেকে হাতকড়ি নিয়ে এলো। রামু মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়িয়ে দিল। তারপর তাদের পেছনে পেছনে গিয়ে থানায় উঠল। শেষে হাজত ঘরে ঢুকতেও দ্বিধা করল না। হাজতের এক ক্ষুদ্র কক্ষে কত কত দিনের কত কত দোষী নির্দোষীর সুগভীর মর্মতাপের বদ্ধ বাতাসে রামুর যেন হঠাৎ চমক ভাঙল। সে তার নিজের অবস্থার আলোচনা করতে চায়, কিন্তু তার কোনো সূত্রই পায় না। রামু ভাবল, কি ঘোর দুঃস্বপ্ন। দুঃস্বপ্নে ঘরে গোবিন্দ বলে চোখ মুছল। চারিদিকে একবার হাত বুলিয়ে দেখল যে এ স্বপ্ন নয়, কঠোর সত্য। সে আর থাকতে পারল না। শিশুর মতো গুমড়ে গুমড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কেঁদে যে কোনো ফল নেই তাও সে বুঝল, তথাপি সে এই জলস্রোতকে বাধা দিতে পারল না। সে যে নিরপরাধ, বিপন্নকে উদ্ধার করতে এসে এরূপ বিপদগ্রস্ত হয়েছে, এ কথা কেউই শুনল না।
কারণ একে সে অপরিচিত, তাতে ঘটনাস্থলে ধৃত। অথচ এত রাত্রে সে যে এখানে কি করে এলো, এরও কোনো সন্তোষজনক কৈফিয়ত সে দিতে পারে না। নিঃসহায় রামচন্দ্র নিজের অদৃষ্টকে ধিক্কার দিয়ে বিধিলিপিতেই অগত্যা নির্ভর করে রইতে চাইল, কিন্তু তা পারে কই। তার সমস্ত চিত্ত শতমুখে নীরব নিবেদন করছে, ওগো, আমি যে নিরপরাধ, আমাকে বিশ্বাস করো। সে যে নিরপরাধ এই অবিশ্বাস্য কথাটিকে অবাধ অশ্রুজল ভিজিয়ে ভিজিয়ে কেবল ভারী করে তুলল। রামচন্দ্র শুনল রমণী কাঁদতে কাঁদতে এজাহার দিল 7-8 জন লোক এসেছিল, এ ব্যক্তিও তাদের মধ্যে একজন। রামুর মাথা ঘুরে উঠল, দেওয়ালে মাথা ঠুকে এসে মাটিতে পড়ে গেল। ডাকাতি হয়েছে মাঝের গ্রামে, এখান থেকে চন্দ্রপুর 12 ক্রোশ দক্ষিণে। চন্দ্রপুরে রামুর বাড়ি। বাড়িতে তার স্ত্রী ও একটি 14 বছরের পুত্র কিশোর। এই দুটি প্রাণী নিয়েই রামুর সংসার। রামু লোকটার স্বভাব ছিল খুব অদ্ভুত। মুখটা বড়ই আলগা ও কর্কশ। সামান্য কারণেই সে চটে উঠত। কারো সঙ্গে ভালো করে কথাই কইত না। নিজেও কারো গৃহে যেমন বিনা কারণে যেত না, তেমনি নিজ গৃহেও কাউকে সে অকারণে ডাকত না। রামু এদিকে স্বল্পভাষী, কিন্তু কুকথায় পঞ্চমুখকেও হার মানিয়ে দিত। এককালে রামুর অবস্থা খুবই ভালো ছিল। তার উঠানে খামার বাড়িতে কিছু কম হলেও 20-30টা গোলা ও মরাই থাকত। 15খানা লাঙলের চাষ ছিল। কত লোক তার চাকরি করত। আজ তার তেহীন দিবসা গতা। জমিদারের সঙ্গে এক মামলা বাঁধিয়ে তুলে মারপিট করে শেষে পণ করে বসল খড়কে গাছি পর্যন্ত বিক্রয় করেও সে মকদ্দমা চালাবে। ঘটলও তাই। 2-3 বছরে মকদ্দমা যখন মিটল, তখন রামুর হুঁশ হল। দেখল তার আর কিছুই নেই। বিচারালয়ের পাণ্ডাদের অবশিষ্ট প্রসাদ যেটুকু আছে, তাতে কোনো মতে কষ্টসৃষ্টে তার দুবেলা দুমুঠি অন্ন হলেও হতে পারে। কিন্তু রামু তাতে দুঃখিত বা চিন্তিত হয়েছিল বলে বোধ হয়নি। কারণ সে বুক ঠুকে একটু হেসে বলতো, হ্যাঁ হ্যাঁ, মকদ্দমাতে জিতেছি। এ 10 বছর আগের ঘটনা। জমিদারকে যে চাষা মকদ্দমায় হারাতে পারে, গ্রামে যে তার কি প্রতিপত্তি হয় তা বলা শক্ত। অর্থাৎ যদি কখনো বঙ্গীয় চস্য বংশ তাদের স্বজাতির ইতিহাস রচনা করে, তাহলে রামচন্দ্রকে যে তারা গ্যারিবোল্ডি, ম্যাথসিনি প্রভৃতি বীরবর্গের সঙ্গে একাশনী দেবে, এ কথা আমরা নিশ্চিন্ত বলতে পারি। এই কারণে এবং তার খামখেয়ালি মেজাজের দরুন গ্রামের সকলেই রামুকে একটু ভয় করে চলত। কাজেই রামচন্দ্র মণ্ডলের প্রতিপত্তিও ছিল অপ্রতিহত। রামুর অবস্থা যখন বেশ চলতি ছিল, তখন সে লোককে বিনা সুদে টাকা দিত। তখন দিন গেলে কন্যা 10-20 খানা পাতও পড়ত। তদ্ভিন্ন ব্রাহ্মণ বাড়িতে সিধা, ঠাকুর বাড়িতে ভোগ, কালী বাড়িতে পূজা, এ তো প্রায়ই সে পাঠাত। আর তখন মেজাজটাও এত খারাপ ছিল না, মুখে হাসিও ছিল। আজকাল রামু বাড়িতেও খুব অল্প কথা কয়। অবসর পেলেই সে খামার বাড়ির চালায় তালপাতার বুনানি একখানি চাটাইয়ে বসে তামাক খায়। মুখখানা 24 ঘন্টাই গম্ভীর। মুখ ফুটে সে রাস্তার লোককে একবারও বলে না, ওগো, একবার এসে এই তৈরি তামাকটা খেয়ে যাও। যদি কোনো লোক কখনো স্বেচ্ছায় তার কাছে তামাক খেতে আসতো, তাহলে সে তাকে একটু মিষ্টুমুখ না করে ছাড়ত না। তার অনুরোধে এমনই একটা আদেশ থাকত যে আসতো তাকে ভরা পেটে মুখের পান ফেলেও একখানা বাতাসও একটু জল খেতেই হতো। গ্রামের বয়স্ক লোকে রামুকে যেমন ভয় করত, তেমন তার প্রতি একটা বিরুদ্ধ ভাব পোষণ করত। ছোট ছোট ছেলেরা তেমনই তাকে যথেষ্ট ভালোবাসত। 5, 6, 7, 8, 10 বছর বয়স্ক ছেলেমেয়েরা মোড়লমশাইকে দেখলে আনন্দে উৎফুল্ল হয়ে উঠত। সারাদিনই অন্তত 2-3টি ছেলে রামুর সহচর থাকতই। মাসের অর্ধেক দিন তাদের মোড়ল বাড়িতে নিমন্ত্রণ থাকত। পূজা পার্বণে কোনো সামগ্রী বা 2-1 পয়সা তারা সকলেই পেত। এদের সঙ্গে রামু হাসত, খেলত এবং সময় সময় কোনো বালকের অদ্ভুত আবদার পূর্ণ করতে কচি পেয়ারাটি পেড়ে দেবার জন্য গাছে পর্যন্ত উঠত। সংসারে এত টানাটানি, অথচ 5 পরের ছেলেদিগের জন্যে
অর্থের অপব্যয় হেতু মোড়ল গৃহিণী যদি কখনো তার স্বামীকে কিছু বলতো, তো রামু বিরক্ত না হওয়া পর্যন্ত চুপ করে কেবল শুনে যেত। বিরক্ত হলে মুখ খিঁচিয়ে পত্নীকে বুঝিয়ে দিত যে রামু তার শ্বশুরের পয়সা খরচ করছে না। সময় যখন যার মন্দ পড়ে, তখন সে ভালো করলেও ভালো হয় না। রামুকে যেসব ছেলেরা ভালোবাসত, রামুর কাছে যাওয়া আসা করত, তাদের পিতামাতা অভিভাবকেরা তাদের এজন্য নানাভাবে নিগৃহীত করত। রামুর উদ্দেশ্যেও বলতো, হতভাগা বুড়ো ড্যাকরা সববারই সর্বনাশ করবে, আবার ছেলে ভুলিয়ে সাধু সাজতে চায়। বছর 2 আগে যে মদনা গোয়ালার সঙ্গে বচসা সূত্রে তার এক ক্ষেত কলাই রামু নিজে দাঁড়িয়ে থেকে তার গরু দিয়ে খাইয়ে দিয়েছিল, এবার বর্ষায় তার কুঁড়ে ঘরখানি পড়ে গেছে দেখে রামু যে নিজ ব্যয় সেটিকে উঠিয়ে দিয়েছে, এতে লোকে রামুকে গালি না দিয়ে থাকতে পারল না। বলল, ঘাটে পড়া মরার ঠাট দেখে বাঁচি না, মূলে যে গায়ের আপদ যায়। লোকের মুখে কি হাত দেওয়া যায়? লোকে যাই বলুক না কেন, ইতিহাস কিন্তু শ্রীমান রামচন্দ্র মণ্ডলকে 50 বছরের বেশি পুরনো বলে স্বীকার করেন না। তবে অল্প বয়সেই তার মাথায় বৃদ্ধত্বের ছাপটা পড়ে গিয়েছিল, এই যা। রামু গঙ্গা স্নান করতে যাবার নাম করে মাঝের গাঁয়ে গিয়ে ডাকাতি করেছে, খুন করেছে, এ খবর দেখতে দেখতে গ্রামে এসে পৌঁছল। প্রথমটা সকলেই বজ্রাহতের মতো স্তম্ভিত হয়ে গেল। ক্রমে ক্রমে সকলের মুখেই একটা হিংসুকের বিজয় তৃপ্তির আনন্দজ্যোতি ফুটতে লাগল। রামুর দ্বারা যে এ প্রকার কাজ হতে পারে, এ সকলেই বিশ্বাস করল। যে 2-4 জন অবিশ্বাস করেছিল, তারাও মুখ ফুটে সাধারণের বিশ্বাসের প্রতিবাদ করতে পারল না। রামুর গৃহে হাহাকার পড়ে গেল। তার পত্নী বুক চাপড়ে মাথা খুঁড়ে রক্তারক্তি করে ফেলল। চন্দ্রপুর গ্রামখানি নিতান্ত ছোট নয়, কিন্তু মোড়ল পরিবারের এমন বিপদের দিনে আন্তরিক সহানুভূতি কেউই দেখাল না। অনেকেই এসেছিল বটে, কিন্তু প্রায় সকলেই সান্ত্বনার বদলে গায়ের ঝালই ঝেড়ে গেল। বহুদিনের চাপা কথা প্রকাশ করে বলে বাঁচল, হ্যাঁ, রামুর ফাঁসি এবার নিশ্চিত। আরে এত অত্যাচার কি সয়? আরে বাবা, পাপের কি সাজা নেই? ধর্ম যদি না থাকবে তো সংসারটা চলছে কি করে? প্রভৃতি শ্লেষে, ব্যঙ্গে, টিটকিরি রঙ্গে এই নিরুপায় আর্ত বিপন্ন মাতাপুত্র শোকের অপেক্ষা শঙ্কাতেই অধিক কাতর হয়ে পড়ল। ঘটনার পর 3য় দিন দ্বিপ্রহরে জেলা থেকে সদল বলে পুলিশ সাহেব চন্দ্রপুরে তদন্তে এলেন। রামুর গৃহে খানা তল্লাশি হল। কতকগুলি উলুখড় কাটা দা, পাট কাটা খাঁড়া, মাটি খোঁড়ার শাবল প্রভৃতি ডাকাতির সহায়ক অস্ত্র সন্দেহ করে তারা নিয়ে গেলেন। আর এমন করে বাড়িখানি এলোমেলো করে দিয়ে গেলেন যে ডাকাতেরাও সেরূপ করে না। রামুর পত্নী ও পুত্র কনস্টেবল থেকে পুলিশ সাহেবের পর্যন্ত পদলুণ্ঠিত হয়ে কত কাঁদল, কত কাকুতি মিনতি করল, কিন্তু কেউই তাদের কথায় কর্ণপাত করল না। কেবল নতুন পুলিশ সাহেবই একবার বললেন, আমি কি করবে মাই, আমি সরকারি নৌকর, মত रो तुम, আদালত में जो होगा वही হবে, अभी मत डरो। গ্রামের সাতকড়ি বিশ্বাস, তিনু চৌধুরী, হরিশ মোড়ল, শিবু রাজবংশী, রাজকৃষ্ণ ভট্টাচার্য, যোগিন চাটুর্যে, যদু শাহ প্রভৃতি মাথালো মাতব্বর ব্যক্তিগণ পুলিশ সাহেবের কাছে তাদের নিজ নিজ অভিমত ব্যক্ত করে এলেন। কে যে কি বলবেন তা তো পূর্বেই গ্রামের অশ্বত্থতলায় ঠিক হয়েছিল। সুতরাং সকলেই যে এ বিষয়ে একমত, তা আমরা পুলিশের গোপনীয় রিপোর্ট না দেখেও জানতে পেরেছি। আদালতে মকদ্দমা আরম্ভ হল। রামু পুলিশের কাছে যে এজাহার দিয়েছিল, আদালতেও তাই বলল, একটি কথারও এদিক ওদিক করল না। তার সঙ্গে আর কে কে ছিল প্রভৃতি প্রশ্নে সে বরাবর একই উত্তর দিয়ে আসছিল যে সে নিরপরাধ, সে এ ডাকাতি ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। রামুর গাম্ভীর্যমণ্ডিত বড় বড় চোখ দুটিতে দৃষ্টি স্থির, বলিষ্ঠ দেহখানি অটল এবং নির্ভীক। মুখশ্রীতে একটা সুগভীর ব্যথা ও বিষণ্ণতার ছায়া সর্বদা মুখটিকে যেন আশঙ্কিত ও মলিন করে রেখেছিল। মাথা নত করে সে প্রহরী পরিবেষ্টিত হয়ে কাঠগড়ার ভেতর প্রবেশ করে আবার দিনান্তে তেমনই নিরুপায় শ্লথ গতিতে কারা প্রবেশ করে। পক্ষ সমর্থনের জন্য রামু কাউকে অনুরোধ করল না,
কিন্তু সে দেখল দুজন বিখ্যাত উকিল বিনা অনুরোধেই রামুর কাজ করতে লাগলেন। রামু শুধু তাতে কেঁদে বুক ভাসিয়ে দিল। মকদ্দমা দায়েরা সোপর্দ হল। জজ সাহেব দয়াপরবশ হয়ে ফাঁসি না দিয়ে 10 বৎসর দ্বীপান্তরবাসের আজ্ঞা দিলেন। দণ্ড শোনামাত্র রামু মূর্ছিত হয়ে পড়ল। এই দিন রামু তার উকিল দুটিকে ডেকে কাছে এনে তাঁদের পদধূলি নিয়ে সর্বাঙ্গে মেখেছিল এবং কি বলতে অনেক চেষ্টা করেও পারল না, কেঁদে ফেলল। দণ্ডাজ্ঞা দিয়ে জজ সাহেব স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য রামুকে কিছুক্ষণে ছুটি দিলেন। রামু গম্ভীরভাবে পুত্র কিশোরকে বলল, বাবা কিশোর, কারো সঙ্গে কোনো রকম গোলমাল যেন করো না। ভগবান যা করেন ভালোর জন্যই। এই সাজা আমার পূর্বজন্মের পাওনা ছিল, তাই হয়ে গেল। এর জন্য দুঃখ করো না। রামুর কণ্ঠস্বর সতেজ, চক্ষু শুষ্ক। কিশোর কেঁদেই আকুল। সে বলবে কি? বলল, যারা তোমার নামে মিথ্যে। রামু বাধা দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এই খবরদার। স্ত্রী কাঁদছিল। এই 3 মাসে সে এমন কাহিল ও বিবর্ণ হয়ে গিয়েছিল যে তাকে আর চেনাই যায় না। রামু স্ত্রীকে বলল, সংসার বরাবরই যেমন চলছে তেমনি করেই চালিও। আমার জন্যে কোনো চিন্তা করো না। 10টা বছর তো দেখতে দেখতেই কেটে যাবে। আমার অদৃষ্টে যা ছিল তা খণ্ডাবে কে? এতে কারোরই দোষ নেই। ঝমঝম করে লৌহ শৃঙ্খল বাজাতে বাজাতে রামচন্দ্র কারাগৃহাভিমুখে রওনা হল। সে একবার ফিরেও চাইল না। রামু যে সত্য সত্যই খুনে ডাকাত, আজ তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেল। রাত্রে নির্জন অবরোধ কক্ষে বসে নিদ্রাহীন রামু ভাবছিল, নিশ্চয়ই আমি খুন করেছি। আমি ডাকাতি করতেই গিয়েছিলাম, হয়তো আমার মনে নেই, কিংবা বরাবর ভয় আমি মিথ্যে কথাই বলে এসেছি। রামু যে নিরপরাধ এখন আর সে কথা সে ভাবতেই পারল না। একবার স্ত্রী, পুত্র, ঘর সংসারের কথা মনে পড়তে লাগল। রামু তার সমস্ত শক্তি দিয়ে সে চিন্তাকে অপসৃত করতে চায়, কিন্তু সরানো জলের মতো তারা আবার কখন এসে জমতে লাগল। এই কারাকক্ষখানিকে সে যে চিন্তা শূন্য করতে চায়, কারণ এখানে এখন তাকে বাধ্য হয়েই যে থাকতে হবে। পত্নীর অশ্রুসিক্ত বেদনাতুর ভরসাহীন দৃষ্টি, পুত্রের হতাশালিপ্ত ব্যথাঙ্কিত রুরুদ্যমান বদনমণ্ডল, পাড়ার ছেলেগুলির সেই সুমধুর আদর আপ্যায়ন বায়োস্কোপের ছবির মতো বাস্তব অপেক্ষা উজ্জ্বল রূপে একে একে রামুর মানসপটে বিম্বিত হতে লাগল। সংসারের কাজকর্ম, আয় ব্যয় প্রভৃতিও সে আলোচনা করল। একটি 14 বছরের বালকের ওপর সংসার, গ্রাম শত্রুপূর্ণ। বুঝি এই 2টি নিরবলম্বন নিরুপায় মাতাপুত্র লোকের উৎপীড়নেই মরে যাবে। দরদর ধারে রামুর শীর্ণ কপল বয়ে অশ্রুধারা পাষাণপুরীর পাষাণ কুট্টিম ভিজিয়ে দিল। নিদারুণ নিরাশা ও শোক রামুকে এমনই বিদ্ধ করতে লাগল যে সে কখনো যা কামনা করেনি সেই মৃত্যুকে পর্যন্ত আহ্বান করে সান্ত্বনা কামনা করল। চিন্তার এ ধারাকে নেপথ্যে সরিয়ে রামু আজ থেকে 10 বছর পরের চিত্র আঁকতে চেষ্টা করল, কিন্তু তা আশু বেদনাকাতর হৃদয়ের ওপর কোনো মতেই ফুটল না। একটা ক্ষীণ রেখাপাত পর্যন্ত হল না। প্রথম মাস 4-5 কিশোরদের খুব কষ্টেই কাটল। সাংসারিক কষ্ট অপেক্ষা লোকের ঠাট্টা বিদ্রুপেই এরা সর্বাধিক দুঃখ পেয়েছিল। গ্রামের জমিদার থেকে নিম্নতম হাঁড়ি ডোম অবধি সকলেই আপন আপন সাধ্যমতো কিশোরদের শত্রুতা সাধনে প্রবৃত্ত হল। যারা রামুর কাছে সর্বাপেক্ষা বেশি উপকৃত, তারাই রামুহীন এই নিরাশ্রয় পরিবারের প্রধান শত্রু হয়ে দাঁড়াল। বাড়ির পেছনে কিশোরদের একটা বাগান ছিল। সকালে দেখা গেল ভালো ভালো কলমের আমের চারাগুলিকে কে কেটে দিয়ে গিয়েছে। বেড়ের বাগানে ফলমূল যা ফলে সন্ধ্যায় বেশ থাকে, কিন্তু সকালবেলায় আর তার চিহ্ন মাত্র থাকে না। বাড়ির পাশে একটা গর্তে বর্ষার জল জমত, সেটাতে কিশোরদের কিছু মাছ ছাড়া ছিল। সেদিন কি প্রয়োজনে কিশোর জাল নামালো।
উঠল কেবল শামুক, গুগলি ও পানা। এইভাবে লোকে কারণে অকারণে তাদের বড় উত্ত্যক্ত করে তুলল। উৎপীড়নের সুখ হয় যদি উৎপীড়িত উৎপীড়ককে বাধা দেয় বা উক্ত উৎপীড়িত ব্যক্তি কাতর হয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে। কিশোর পিতৃআজ্ঞায় কাউকে কোনো বাধা দিল না। যার যেমন ইচ্ছা সে সেরূপভাবেই কিশোরদের জীবিকা নির্বাহের পথে কণ্টক বেছাল। কিন্তু যার জন্য এত করা, সে যখন তাতে ভ্রুক্ষেপই করল না, হাসি মুখে অক্ষত চরণে চলে গেল, তখন লোক আরও উত্তেজিত হয়ে উঠল। আগুন জ্বলতে জ্বলতে ছাই হয়, আর বাতাস বইতে বইতে সুরভিময় হয়। গ্রামবাসীদের উত্তেজনাও ক্রমশ ভস্মে পরিণত হল। কিশোর ও তার জননী ক্রমাগত ঘাত প্রতিঘাতে লোকের সংস্রব আরও জোর করে ত্যাগ করতে লাগল। তারা সকলের উৎপীড়নের পাত্র হয়ে নিজেদের স্বাতন্ত্র্যে গর্বিত হয়ে যেন গ্রামবাসীকে নীরব উপহাসে বিদ্ধ করতে আরম্ভ করল। শ্রাবণ মাস। বিগত 5 দিন 5 রাত্রি ধরে ক্রমাগত বৃষ্টি পড়ছে। গ্রামপথে হাঁটুভর জল। যত খাল ডোবা ছিল সব জলে কানায় কানায় ভরা। ছাগল গরুও আজ 5 দিন যাবৎ গোয়ালে আবদ্ধ। বেলা প্রায় 10টা। কিশোর একটা মাথালি মাথায় দিয়ে গোয়াল পরিষ্কার করছে। এমন সময় কে ডাকল, কিশোর, কিশোর বাড়িতে আছো? তাড়াতাড়ি ছাঁচতলায় জলে হাত দুখানি আধধোয়া করে শশব্যস্তে কিশোর বাইরে এলো। দেখল এক অপরিচিত ব্যক্তি। তার বয়স প্রায় 50, বেশ সুস্থ সবল, দৃঢ় পেশিযুক্ত শরীর, দেহের বর্ণ শ্যাম, দাড়িগোঁপ কামানো, হাতে চীনাবাজারের একটা ক্যানভাস ব্যাগ, ব্যাগের উদরটি পরিপূর্ণ। কিশোর এই নবাগতের দিকে সসম্ভ্রমে চেয়ে জিজ্ঞাসা করল, আমাকে ডাকছেন? আমি তো... বুঝতে পেরেছি, তুমি আমায় চিনতে পারোনি। তা কি করে পারবে বলো? আমি কি চিনতে পারি এখন? তোমার বয়স যখন 4-5 বছর, তখন কেবল একবারটি মাত্র আমি তোমায় দেখেছিলাম। তা আমি এখন রাজনগরে থাকি আর বহরমপুরে এক সাহেবের কাজ করি। ছুটিও পাই না, তাছাড়া নানান ঝঞ্ঝাটে ব্যস্ত থাকি, ইচ্ছে করলেও তো আসতে পারি না। আহা, আপনার লোক হাজার হোক, দেখলেও আনন্দ হয়। কিশোর 14 বছরের কিশোর বালক হলেও বিগত 6 মাসের উৎপীড়নে সে স্বাবলম্বন আর আত্মরক্ষায় এত অভিজ্ঞতা লাভ করেছে যে সে মধুর কৈশোরের নর্মলীলা এবং অপরিমিত বিশ্বাসপ্রবণতার সীমা পার হয়ে একেবারে প্রৌঢ়ের সন্দেহপূর্ণ হৃদয়ের বিচারে ও পরিমাণে এসে দাঁড়িয়েছে। তাই অকস্মাৎ অপরিচিতের এই স্নেহের আহ্বানকেও সে দুষ্ট লোকের চক্রান্ত না ভেবে থাকতে পারল না। সে ধীরে ধীরে অতি সংকুচিতভাবে জিজ্ঞাসা করল, আপনার নাম? আমার নাম বদ্রীনাথ মণ্ডল। তোমার বাপের অর্থাৎ রামচন্দ্রের আমি সাক্ষাৎ খুড়তুতো দাদা। আমি এখন রাজনগরে থাকি। ওই গ্রামে তার একজন অদৃষ্টপূর্ব জ্যেষ্ঠতা তো আছে, কিশোর তা জানত। সে নতজানু হয়ে প্রণাম করল। বেঁচে থাকো। বৈদ্যনাথ তার মস্তক স্পর্শ করে আশীর্বাদ করল। বলল, তোমাদের এখন ভারী বিপদ, তাই এই দুঃসময় একবার খোঁজ না নিয়ে থাকতে পারলাম না। তা এতদিন অবশ্যই রামু ছিল, আমার খোঁজ খবর করার দরকারও তেমন ছিল না। আহা! বলতে বলতে বৈদ্যনাথের কণ্ঠস্বর হয়ে সমস্ত সহানুভূতি তরল মূর্তিতে অশ্রুরূপে গড়িয়ে পড়ল। কিশোরের জননী বৈদ্যনাথকে চিনতে পারলেন না। তবুও এই দুর্দশায় নিঃসম্বল বৈরিবেষ্টনের মধ্যে যে ব্যক্তি উপযাচক হয়ে শুধু একটু চোখের জল ফেলে যায়, সে যে আত্মীয় থেকেও পরমাত্মীয়। তাই ধীরভাবে তিনি বললেন, হতে পারে। মস্ত গোষ্ঠী কে কোথায় আছে তা কি আমি সব জানি? বৈদ্যনাথ হাত মুখ ধুয়ে নিল। বৈঠকখানার দাওয়ায় কিশোর একখানি বড় পিঁড়ি পেতে এক বাটি মুড়ি ও একখানা পেতলের চিত্রিত রেকাবিতে একধারে কিছু মুড়কি ও খান্দুই গুড়ের বড় বাতাসা দিয়ে জলখাবার এনে দিল। তারপর যা জুটল তাই আহার করে বৈদ্যনাথ বিশ্রাম করল। বিকালে বৈদ্যনাথ বিদায় চাইল
তখন বৃষ্টিটাও একটু ধরেছিল, কিন্তু আকাশের রং তখনও বহুদিনের পুরনো তুলোর মতো পাঁশুটে। স্তরে স্তরে মেঘগুলি চারিদিক থেকে এসে মাথার উপর জমাট বাঁধছিল। মাঝে মাঝে শ্রান্ত অশনি গুরু গুরু রবে আলস্য ভাঙছিল। কিশোর বলল, আজকে না গেলে হতো না, জল তো এখনই এলো বলে, পথে কষ্ট হবে রাত্রিরে। থাকবার জো নেই বাবা, তাহলে চাকরি যাবে। বৈদ্যনাথ চলে গেল। যাবার সময় 20টি টাকা দিয়ে বলে গেল আপাতত এতেই যেন সে সংসার চালায়। সে মধ্যে মধ্যে আসবে এবং তত্ত্ব তালাশ করবে, এবং মাসে মাসে যতদিন না রামু ফেরে 15টি করে টাকা দিয়ে সাহায্য করবে। কিশোরের মায়ের মনে এই আগন্তুকের সম্বন্ধের সত্যতায় প্রথমে যে একটু সন্দেহ হয়েছিল, এখন সেটা বেশ নিঃশেষে কেটে গেল। বৈদ্যনাথ তার প্রতিশ্রুতি মতো গত 8 বৎসর কাল কিশোরদের মাসিক 15 টাকা করে সাহায্য করছে। সে মাসে মাসে একবার আসে এবং টাকা কটি দিয়ে সংসারের সমস্ত বিধি ব্যবস্থা করে আবার সেই দিনই অপরাহ্নে চলে যায়। মাঘ মাস, কদিন থেকে শীতটা খুব জোরে পড়েছে। উতলা বাতাসের একদণ্ড বিশ্রাম ছিল না। বৈঠকখানা ঘরের তক্তাপোষের উপর একটা বিছানায় মধ্যাহ্নভোজনের পর বৈদ্যনাথ শায়িত। পদতলে কিশোর জ্যেষ্ঠতাতের পদসেবা করতে করতে নানা রকম গল্প করছিল। বৈদ্যনাথ মাঝে মাঝে কেবল হুঁ দিয়েই সারছিল। খানিকক্ষণ পরেই বৈদ্যনাথের নাসিকা নিনাদে বোঝা গেল যে তিনি নিদ্রার রথে আরোহণ করেছেন। রথচক্র ঘর ঘর শব্দে স্বপ্নলোকের পথে ছুটেছে। কিশোর ও জ্যাঠার লেপটা একটু টেনে নিয়ে সেইখানে একটু গড়াতে গিয়ে তন্দ্রাবিষ্ট হয়ে পড়ল। অকস্মাৎ বাড়ির মধ্যে একটা উচ্চ রোদনধ্বনি ও কোলাহলে কিশোরের তন্দ্রা ভেঙে গেল। সে ধড়মড় করে উঠে বসে চোখ মুছে কিছুক্ষণ কান পেতে শুনল। ক্রমে ধীরে ধীরে বাড়ির মধ্যে এলো। দেখল উঠোনে একজন লোক। তার চুল দাড়ি খুব বড় বড়, পেকে একেবারে সাদা হয়ে গিয়েছে। এই আগন্তুকের মুখ দেখা মাত্র কিশোরের হৃদয়তন্ত্রীতে একটা আনন্দের সুর বেজে উঠল। বৃদ্ধ বলল, আর কেঁদে কি হবে, কান্নার তো শেষ হলো। এখন কিশোর বুঝতে পারল যে এ তার নির্বাসিত পিতা ফিরে এসেছে। সে একেবারে শিশুর মতো চঞ্চল হয়ে আগ্রহ আনন্দে পরিপূর্ণ হয়ে পিতার পদতলে লুটিয়ে পড়ল। রামু সস্নেহে পুত্রকে উঠিয়ে বুকে চেপে ধরল। তপ্ত অশ্রুর অজস্র অভিষেকে পিতা পুত্রে মিলন হল। গ্রামে বিদ্যুতের মতো রাষ্ট্র হয়ে গেল। রামচন্দ্র মণ্ডল আবার দেশে ফিরেছে। প্রথমটা যে শুনল সেই স্তম্ভিত হয়ে গেল। যারা পূর্বশত্রুতা স্মরণে গৃহপ্রবেশে অনিচ্ছুক এবং যারা অন্য কোনো কারণে তার সামনে আসতে পারছিল না, তাদের আগমনে রামুর বাড়ির সামনের পথ হঠাৎ ভরে গেল। সকলেরই সমুৎসুক দৃষ্টি আজ রামুর ঘরের রন্ধ্রে রন্ধ্রে ফিরতে লাগল। হঠাৎ এই দরদীদের বাহুল্যে কিশোরও তার জননীও যেমন মনে মনে হাসছিল, রামুও তেমনি যে একটু বিরক্ত না হয়েছিল তা নয়। লোকের ভিড় কমলে রামু কি করে এই বিপদগ্রস্ত হয়েছিল সকলকে বলল। তার কারাবাস ও পুলিপোলাওবাসের একটু সংক্ষিপ্ত বর্ণনা করল। আর সে ঊর্ধ্ব করে প্রণাম করল মহারানী ভিক্টোরিয়াকে, কেননা তাঁরই হীরক জুবিলি উপলক্ষে সে এই 2 বছর পূর্বে ছাড়া পেয়েছে। একে তো শীতের দিন দেখতে দেখতেই কেটে যায়, তাতে আবার সেদিন মেঘ করেছিল। সুতরাং মেঘে ও সন্ধ্যায় ক্ষুদ্র প্রাণ ক্ষণিকশ্রী অপরাহ্নকে টিপেই মেরে ফেলল। চারদিকে মশক সংঘ তিমির সন্ধ্যার বন্দনারতি গেয়ে উঠল। রামু, কিশোর ও বৈদ্যনাথ 3 জনে একটা কেরোসিনের ল্যাম্প জেলে গল্প করছিল। কিশোর বলছিল যে তার জ্যেষ্ঠতা তো এই বৈদ্যনাথ মণ্ডলী প্রকৃতপক্ষে বিগত 8 বছর অত্যাচারিত নিঃস্ব ও নিরাশ্রয় সংসারটিকে রক্ষা করেছেন। জ্যেষ্ঠতাতের সাহায্যের অর্থ থেকেই কিছু কিছু বাঁচিয়ে সে এখন 2 জোড়া বলদ কিনেছে, জমি জমাও কিছু বাড়িয়েছে, ঘরে চাষ শুরু করে দিয়েছে, গর্তটার মাটি তুলিয়ে পুকুরের মতো করেছে, এবার আবার তাতে কিছু ভালো পোনাও ছেড়েছে, ইত্যাদি ইত্যাদি। রামু বৈদ্যনাথকে চিনতে না পারলেও
অসীম কৃতজ্ঞতায় এই পরিচয়হীন আত্মীয়টির প্রতি সমস্ত মনে প্রাণে আকৃষ্ট হয়ে পড়ছিল। বিপুল ভাবাবেশে সে বৈদ্যনাথের মুখপানে চাইতে পারছিল না। রামু বলল, আমার যে এমন দাদা ছিলেন তা যদি আমি জানতাম তাহলে কি কিছু কষ্ট হতো? আমি নিজের দুঃখে একদিনও কাতর হইনি। কেবল তোমাদের যে কিভাবে রেখে গেছি এই চিন্তাই আমাকে পাগল করে তুলত। তোমাদের এমন অবস্থায় দেখব জানলে আমার যে অপরাধ নেই এই কথাটা আমি যেমন বুক জুড়ে বসেছিলাম, তেমনি এই দুঃখকেও সরিয়ে ফেলে আমি দিন কাটাতে পারতাম। কিছুক্ষণ সকলেই নীরব। এ মৌন কথার সমাপ্তিতে নয়, পর্যাপ্তিতে। কথা যখন আকণ্ঠ, কণ্ঠ তখন আপনিই রুদ্ধ হয়ে যায়। রামুই পুনরায় কথা আরম্ভ করল। হাত কচলাতে কচলাতে ভূমিসন্ন্যস্ত দৃষ্টিতে পাছে বেদনা দেওয়া হয় এমন শঙ্কা ও সংকোচের সুরে রামু বলল, দাদা, কিছু যদি মনে না করেন তবে একটা কথা জিজ্ঞাসা করি। বৈদ্যনাথ স্বাভাবিক অচঞ্চল সুরে বলল, কি বলছো ভাই? আপনাকে আমি ঠিক চিনতে পারছি নে। হরি কাকার এক ছেলে, তার নাম তো শরৎ। সে জন্মাবধি তার মামার বাড়ি রাজনগরেই থাকে জানি। তারপরে তাকে তো আমি কতবার দেখেছি। তাছাড়া সে তো চাষবাস করে, কোনো সাহেব টাহেবের চাকরি তো সে করে না। বৈদ্যনাথ প্রথমটা একটু হাসল। সেই ক্ষীণালোকেই দেখা গেল যে তার মুখমণ্ডলে লজ্জার একটা রক্তিম রেখা ফুটে উঠেছে। একটু হেসে একটু কেশে বৈদ্যনাথ গলাটা ঝেড়ে নিল। রামু উত্তরের প্রতীক্ষায় বৈদ্যনাথের মুখপানে চেয়ে রইল। কিশোর একটু নড়ে চড়ে কাছে এসে বসল। বৈদ্যনাথ ধীরে ধীরে বলল, চিনতে তো না পারবারই কথা বটে। আমি কি তোমায় চিনতেম? এই সন্ধান করে নিলাম। তুমি এই খুন ডাকাতিতে যখন গ্রেপ্তার হলে শুনলাম, তখন প্রথমটা মনে বেশ ফুর্তি হলো। ভাবলাম যা শত্রু পরে পরে ভালোই হলো। কিন্তু দু একদিন যেতে না যেতেই আমার মনটা যেন কেমন করতে লাগলো। এমন আমার আর কখনো হয়নি। হ্যাঁ, আমার নাম মোটেই বৈদ্যনাথ নয়, আমার নাম বিশ্বেশ্বর। মাঝের গাঁয়ের ওই যে কাণ্ডটা, ওটা আমিই করেছিলাম। যতই প্রমাণ হোক, যে যাই বলুক, আমি তো জানি যে তোমার কোনো দোষ নেই। হঠাৎ আমার তাই মনে হলো দোষ করলাম আমি, আর সাজা পাবে যে একেবারে কিছুই জানে না। এই কথাটা আমার পাঁজরার মধ্যে এমন করে বিঁধে গেল যে আমার আর কোনো কিছু ভালো লাগলো না। ভাবলাম নিজে গিয়ে ধরা দিই এবং সমস্ত কথা খুলে বলে তোমায় ছাড়িয়ে আনি। কিন্তু সেটা সাহসে কুলোলো না, কারণ 15-20 বছর কাল এইসব করতে করতে ভেতরটা যেন কিরকম হয়ে গেছে। হ্যাঁ, যা বলছিলাম, নিজেকে ধরিয়ে দিতে যখন সাহস হলো না, তখন তোমাকে যাতে রক্ষা করতে পারি এই হলো আমার প্রধান ভাবনা। রাতে ঘুম নেই, যদি একটু চোখটা এঁটে আসে অমনি ভয় দেখে জেগে উঠি। পেটে খিদে থাকে, গলা দিয়ে ভাত নামে না। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, আবার একাও থাকতে পারি না। এ কি ভয়ানক যন্ত্রণা বলো দেখি। এর চেয়ে ধরা পড়া অনেক ভালো ছিল। সবচেয়ে সেইটিই ভাই বড় কষ্ট, যে কষ্টের কথা কাউকে প্রকাশ করে বলবার জো নেই। তুষের আগুন ভেতর ভেতর ধিকি ধিকি জ্বলে, তাকে থাবড়ে নেবাতে গেলে সে যেমন ছড়িয়েই পড়ে, আমারও দশা ঠিক তাই হয়েছিল। জেলায় গেলাম, খুব বড় যে সব উকিল, তাদের দুজনকে তোমার দিকে দাঁড় করিয়ে দিয়ে চুপে চুপে মকদ্দমার তদবির করতে লাগলাম। তাতে যেন কতকটা আরাম পেলেম। কিন্তু ওই তোমার অদৃষ্টে ভোগ আছে, কে খণ্ডাবে? রক্ষা করতে পারলাম না যখন, তখন ভাবলাম তোমার শাস্তি কেন আমার হলো না। আবার সেই ভাব জেগে উঠল।
সময় সময় ইচ্ছে হতো ওই নিজের গলা নিজে টিপে মেরে ফেলি, কোনো রকমে মরে দুঃখের শেষ করি। কিন্তু আবার ভাবলাম, মরে লাভ কি? বরং তোমার না ফেরা পর্যন্ত ওই তোমার সংসারের সেবা করে একটু প্রায়শ্চিত্ত করি। এখানে ফাঁকিটা খুব ভালোই দিলাম, ওপরে তো ফাঁকি দেবার জো নেই ভাই। বলতে বলতে সে ফুকুরে কেঁদে উঠল। স্তম্ভিত চেতনায় নিরুদ্ধ শ্বাসে পিতাপুত্রে দস্যুর এই কাহিনী শুনতে শুনতে এমনই তন্ময় হয়ে গিয়েছিল যে কখন কেরোসিনের ডিবেটা নিভে গিয়েছিল সেদিকে কারো লক্ষ্য হয়নি। অন্ধকারে মুখ দেখা গেল না। রামচন্দ্র গদগদ স্বরে ডাকল, দাদা, দাদা। দূরে সরকারি রাস্তার ওপর দিয়ে কিনু পাগলা তখন গেয়ে যাচ্ছিল, মন মাঝি তোর বইঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না।